আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেফতারে শুরু হবে যৌথ অভিযান, জানালো ইসি। সুষ্ঠু নির্বাচনে সহায়তা দেওয়ার আশ্বাস তিন বাহিনীর প্রধানের। নির্বাচনে এই সংকটের সমাধান দেখছেন সিনিয়র সাংবাদিকরা। বিএনপির কাছে চাইলেন নিরাপত্তা ও বাক স্বাধীনতা। গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানালেন সালাউদ্দিন। দিল্লিতে বাংলাদেশ ভবনের নিরাপত্তা নিয়ে ঢাকার উদ্বেগ, প্রয়োজনে মিশন ছোট করার ইঙ্গিত উপদেষ্টার। ভারতের বক্তব্য প্রত্যাখ্যান। হাদির উপর গুলি চালানো ফয়সালের ভারতে পালানোর তথ্য কৌশল হতে পারে বলছে পুলিশ। এখনো নিশ্চিত নয় তাদের সবশেষ অবস্থান। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। নির্বাচনের পরিবেশ ক্ষতিগ্রস্ত করে এমন সব ধরনের কর্মকাণ্ড কঠোরভাবে দমন করতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বিকেলে ইসির সাথে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে এক ব্রিফিংয়ে তিনি বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতারে মাঠ পর্যায়ে যৌথ অভিযান শুরু হবে। প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে আলাদা প্রোটোকল প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছেন তিনি। এছাড়া কেউ অভিযোগ করলে তাৎক্ষণিক নিরাপত্তা দেয়া হবে। উসমান হাদি হত্যাকাণ্ডের তদন্তে এ পর্যন্ত 6 জনকে গ্রেফতার করা হয়েছে। মূল হত্যাকারী ও পালাতে সহায়তাকারীদের ধরতে অভিযান চলমান রয়েছে বলেও জানিয়েছেন তিনি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং একই দিন গণভোটকে সামনে রেখে তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন। দুপুরে নির্বাচন কমিশনের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান পৌঁছানোর পর তাকে স্বাগত জানান ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। এরপর একে একে ইসিতে প্রবেশ করেন বিমান ও নৌবাহিনী প্রধান। তাদেরও স্বাগত জানান কমিশনের সিনিয়র সচিব। 1 ঘণ্টা চলে এই বৈঠক। এরপর দুপুর 2:30টায় আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত একটি সভা শুরু হয়। সিসির সভাপতিত্বে ওই সভায় নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন। সভায় নির্বাচন পূর্ব আইন শৃঙ্খলা পরিস্থিতি, অবৈধ অস্ত্র উদ্ধার, যৌথ বাহিনীর কার্যক্রম, আচরণবিধি প্রতিপালন এবং সার্বিক নির্বাচনী পরিবেশ বজায় রাখার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। বিএনপির কাছে গঠনমূলক সমালোচনা, প্রশ্ন করার স্বাধীনতা আর নিরাপত্তা চাইলেন সম্পাদক ও সিনিয়র সাংবাদিকরা। জবাবে নেতারা জানালেন, যে কোনো সমালোচনা গ্রহণে প্রস্তুত তারা, তবে হঠকারিতা নয়। অনুষ্ঠানে 2টি গণমাধ্যমে নাশকতার ঘটনায় রাষ্ট্রের ভূমিকা প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেন সালাউদ্দিন আহমদ। বলেন, সরকারের দুর্বলতায় প্রশ্রয় পেয়েছে মবতন্ত্র। দেশের সংকট নিরসনে নির্বাচনী সমাধান বলে মত দেন গণমাধ্যম সম্পাদকরা। দেশে প্রায় সব স্বনামধন্য পত্রিকার সম্পাদক, প্রকাশক, ইলেকট্রনিক মিডিয়ার প্রধান নির্বাহী, বার্তা প্রধানদের একসঙ্গে করার এমন আয়োজন বিরল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে এই মতবিনিময়ের আয়োজন করা হলেও উঠে আসে গণমাধ্যমের সংকট, গণতন্ত্রের চ্যালেঞ্জ তথা বাংলাদেশের ভবিষ্যৎ চিন্তা। গণমাধ্যমের উপরে আক্রমণ না, বাংলাদেশের উপরে আক্রমণ। গণমাধ্যমের শীর্ষ কর্তারা মন খুলে প্রকাশ করেছেন তাদের হতাশা, বাস্তবতা এবং আগামীর বাংলাদেশের স্বপ্ন। সবচেয়ে বেশি কথা হয় নিরাপত্তা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে। যে আমরা সবাই নিরাপদ থাকতে চাই, লিখতে চাই, আমাদের কথা বলতে দিন। আপনারা যদি এটা নিশ্চিত করেন, সাধুবাদ জানাবো। আর না হলে আবারও হয়তোবা আমরা আপনাদের সমালোচনা করব। আমরা কি অল্প কিছু মব সন্ত্রাসীর কাছে জিম্মি হয়ে যাব গোটা দেশ? আমরা প্রশ্ন করতে চাই ক্ষমতাকে। আমরা বরাবর যা করে গেছি, যতটুকু সামর্থ্য ছিল গত 15 বছরেও চেষ্টা করেছি। যেভাবে মবক্রেসিকে এলাও করা হয়েছে। দিল্লিতে বাংলাদেশ ভবনে হামলা নিয়ে ভারতের বক্তব্য পুরোপুরি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। সরকারের অবস্থান স্পষ্ট করে পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, কূটনৈতিক পাড়ার ভেতরে বিক্ষোভকারীরা কিভাবে আসলো তা নিয়ে প্রশ্ন আছে বাংলাদেশের। তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশের একজন নাগরিককে হত্যার ঘটনায় সরকার ব্যবস্থা নিচ্ছে। সেটিকে সংখ্যালঘু নির্যাতন হিসেবে দেখানোর যে চেষ্টা করছে ভারত, তা দুঃখজনক। দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার ও তার পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে প্রয়োজনে মিশন ছোট করার ভাবনাও জানিয়েছেন উপদেষ্টা। শনিবার রাতের ঘটনা। 3টি গাড়িতে করে রাত 8টা থেকে 9:15টার মধ্যে দিল্লির বাংলাদেশ ভবনের সামনে আসে কিছু মানুষ। গেটে দাঁড়িয়ে চিৎকার ও হাই কমিশনারকে ধরার মতো কথাবার্তা বলে তারা।
উগ্র ভারতীয় একটি গোষ্ঠী বাংলাদেশি হাই কমিশনারকে হত্যার মৌখিক হুমকি দেওয়ার অভিযোগ আসে। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হলে বিবৃতি দিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মিশনে হামলা হয়নি, ময়মনসিংহের দীপু হত্যার প্রতিবাদ ছিল সেটা। দিল্লির এই অবস্থান কিভাবে দেখছে ঢাকা জানতে চাওয়া হয় বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার কাছে। ভারতীয় প্রেস নোটে যে কথা বলা হয়েছে এটা সম্পূর্ণভাবে আমরা প্রত্যাখ্যান করি। বিষয়টি যত সহজভাবে উত্থাপন করা হয়েছে আসলে অত সহজ না। আমাদের মিশন, বাংলাদেশের মিশন কূটনৈতিক এলাকার গভীরে অবস্থিত। হিন্দু চরমপন্থী সংগঠনের 25 বা 30 জনের একটা দল এত দূর পর্যন্ত আসতে পারবে কেন একটা স্যানিটাইজড এলাকার মধ্যে? তার মানে তাদেরকে আসতে দেওয়া হয়েছে। চাণক্যপুরীর মতো স্পর্শকাতর কূটনৈতিক এলাকায় এমন ঘটনায় বাংলাদেশ মিশন ও কূটনীতিকদের নিরাপত্তা নিয়ে অসন্তুষ্ট ঢাকা। এখানে ব্যাপারটা শুধু কিন্তু যে তারা এখানে এসে দুটো স্লোগান দিয়েছে তা না, এর ভিতরে কিন্তু একটা পরিবার বাস করে, হাইকমিশনার এবং তার পরিবার কিন্তু ওখানে বাস করে। তারা কিন্তু থ্রেটেন্ড ফিল করেছে এবং তারা কিন্তু আতঙ্কিত হয়েছে, যে কারণ অ্যাডিকুয়েট সিকিউরিটি ব্যবস্থা ছিল, 2 জন গার্ড ছিল, তারা চুপ করে দাঁড়িয়েছিল। কাজে এটাকে আমরা মনে করি যে আরেকটু বিফ আপ করাটা সত্যিকারই ওই দেশের দায়িত্ব। যদি তেমন পরিবেশ সৃষ্টি হয় তাহলে আমরা সেটা করব, কিন্তু এখনো পর্যন্ত আমরা যেটা দেখছি যে আমরা এখনো ভরসা রাখছি যে ভারত যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেবে। গত শুক্রবার রাতে ময়মনসিংহে দীপু চন্দ্র দাসকে ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনি দিয়ে হত্যার পর তার মরদেহে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনার বিচার সরকার করছে বলে জানান উপদেষ্টা। একজন বাংলাদেশি নাগরিক নৃশংসভাবে খুন হয়েছে। ওসমান হাদির উপর গুলি চালানোর ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল ও আলমগীরের ভারতে পালিয়ে যাওয়ার তথ্য কৌশল হতে পারে বলে জানিয়েছেন অতিরিক্ত আইজিপি রফিকুল ইসলাম। সন্ধ্যায় সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন, এখনও হাদি হত্যার মূল অভিযুক্তদের অবস্থান নিশ্চিত নয়, তবে শনাক্তে কাজ করছেন গোয়েন্দারা। এ সময় ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছেন, হাদি হত্যার ঘটনায় এখন পর্যন্ত 10 জনকে গ্রেফতার করা হয়েছে। মোটরসাইকেল, আগ্নেয়াস্ত্র সহ অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছেন ডিবির অতিরিক্ত কমিশনার। এদিকে হাদিকে গুলি করতে ব্যবহৃত মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেফতার আব্দুল হান্নানকে জামিন দেওয়া হয়েছে। ফয়সালকে দেশ থেকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেফতার সিরিয়ান দিও এবং সঞ্জয় চিসিমকে ফের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অনেক সময় অপরাধীরা নানা ধরনের তথ্য দিয়ে, বিভ্রান্তিকর তথ্য দিয়ে নিজেদের অবস্থানটা গোপন করারও প্রয়াস চালাতে পারে, সেরকম একটা প্রচেষ্টা হতে পারে। আমরা দেশের ভিতরে বা কোথায় সে আছে আমরা এই অনুসন্ধান তদন্ত আমরা চালিয়ে যাচ্ছি। আমরা প্রতিনিয়ত যেখানে সম্ভাব্য, যেখানে জানতে পারতেছি যে আসামিদের অবস্থান বা সেখানে আমরা অভিযান পরিচালনা করতেছি। এটা এতগুলো এজেন্সি আপনারা দেখছেন যে আজকে আমরা এতগুলো এজেন্সি বসেছি এবং ঘটনার শুরু থেকে কিন্তু আমরা